ঢাকার বিভিন্ন এলাকায় গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 2 লাখের বেশি ভবনে জরিপ চালিয়ে রাজুক দেখে এই শহরের 66 ভাগের বেশি বাড়ি নিয়ম ভঙ্গ করে নির্মিত হয়েছে। গত 28শে মার্চ বনানীর 23 তলায় এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের পরেই রাজধানীতে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ কোনো ঊর্ধ্বমুখী ভবন রাখা হবে না বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। ওই আগুনে 26 জন মানুষ প্রাণ হারালে আধুনিক যন্ত্রপাতির অভাবে সঠিকভাবে উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি ফায়ার সার্ভিস এবং উন্নত বিশ্ব হলে কি করা যেত তা বলে ফায়ার সার্ভিসের সমালোচনায় মুখর হয়েছেন সাধারণ মানুষের একাংশ এবং সোশ্যাল মিডিয়া। এমনকি বনানীর অগ্নি নির্বাপন দেখতে জড়ো হওয়া মানুষ সেদিন ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালায়, তাদের গাড়িও ভাঙে। অথচ বনানীর ওই 23 তলা ভবনে যেমন ছিল না জরুরি নির্গমন পথ, তেমনি ছিল না আগুন নিয়ন্ত্রণে নিজস্ব কোনো সক্ষমতা। 2007 সালে রাজধানীর বসুন্ধরা সিটি এবং 2009 সালে বিএসিসি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বাহিনীটির আধুনিকায়ন নিয়ে সমালোচনা শুরু হলেও এক যুগ পর এসে এখন তাদের সক্ষমতা বাড়াতে প্রায় 92 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের 170টি আধুনিক যন্ত্রপাতি এবং 133টি অ্যাম্বুলেন্স কিনতে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে বিশেষজ্ঞরা বলছেন ফায়ার সার্ভিসের সক্ষমতা যতই বাড়ানো হোক, প্রতিটি ভবনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হলে কোনো লাভ হবে না। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের পরিচালক ও হাসান অ্যাসোসিয়েটস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইমুল হাসান তপু। স্বাগত আপনাদের তিনজনকে। আমি ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশে ফায়ার সার্ভিস একটা মহা বিপদে পড়েছে কিনা, যে তারাই আসলে সবচেয়ে আগে আমাদের সহায়তায় এগিয়ে আসে, যে কোনো অগ্নি নির্বাপন থেকে আরো নানা দুর্ঘটনায় এগিয়ে আসে এবং শেষ পর্যন্ত আসলে আমরা নিজেরা ফেসবুকে আলোচনায় বড় বড় ফায়ার ফাইটার হয়ে উঠছি। কিন্তু এই কত সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে ফায়ার সার্ভিস সেটা বুঝছি না, এবং বুঝছি না বলেই বোধহয় জনগণের হামলারও শিকার হতে হচ্ছে যখন 23 তলা ভবন আগুনে জ্বলছে। হ্যাঁ, আপনি একদম সঠিকভাবে কথাটা তুলে ধরেছেন যে ফায়ার সার্ভিসের অনেক লিমিটেশনস আছে। সবচেয়ে বড় লিমিটেশনস হলো যেটুকু সক্ষমতা আছে সেটা ব্যবহার করা সম্ভব হয় না। ট্রাফিক জ্যাম বলেন, এই একটা বড় দুর্ভোগ যে আমরা যতই তাড়াতাড়ি যাই না কেন, কিন্তু আমরা তো স্টেশন থেকে ঠিক, কারণ ওখানে যখনই পাগলা ঘন্টা বাজে এখনো সেই সিস্টেমই আছে এবং সববারই তখন ওয়্যারলেস সেট অন থাকে। আমরা এক্স্যাক্টলি জানি যে সে কতক্ষণে বার হলো, কারণ প্রত্যেক স্টেশনে এখন মংলা ফায়ার স্টেশনেও দেখবেন যে ইউনিফর্ম পরে একটা গাড়ির লোক বসে আছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু বার হয়ে তারপরে যখন তারা কেবল জঞ্জাটের উপরে তাদের ভাগ্য নির্ভর করছে যে সে কখন যে পৌঁছাবে, এটা একটা যেরকম দুর্বলতার দিক আছে। আরেকটা দিক হলো যে আমরা জানি যে এমনকি উন্নত দেশেও একটা ফায়ার সার্ভিস যেতে 8 থেকে 10 মিনিট রেসপন্ড টাইম। এই জন্যই তো ওই ভবনের নিজস্ব ফায়ার ফাইটিং রেসপন্ড টাইমটা কত, আপনারা গড়ে কতক্ষণে পৌঁছান বলে বলেন? আমরা যদি রাস্তায় যানজট না থাকে তাহলে রেসপন্ড টাইমটা হওয়া উচিত 10 মিনিট তো অবশ্যই। ও আচ্ছা, কিন্তু আমাদের দেশে এটা নির্ভর করবে যে রাস্তার উপরে। আমরা তো 10 মিনিটে পৌঁছাতে চাই, কিন্তু ঠিক আমাকে সার্ভিস লেন যদি ওরকম আমাদের যদি থাকতো তাহলে ঠিক আমরা 10 মিনিটে যে পৌঁছাতাম। 10 মিনিটও কিন্তু কম নয়। তো এই 10 মিনিটে কিন্তু আগুন অনেক বেড়ে যেতে পারে। এই জন্যই ঠিক যাদের এখানে আগুনটা জ্বলছে বা ফার্স্ট রেসপন্ডার কিন্তু তাদের জন্য এই জন্যই ভবনের বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন প্রশিক্ষণ এবং ভবনের ওইখানে ফায়ার ফাইটিং বলে একটা কথা আমরা সবসময় শুনছি। এর আবার দুইটা দিক আছে, যে অ্যাক্টিভ ফায়ার ফাইটিং আর একটা হলো প্যাসিভ ফায়ার ফাইটিং। অ্যাক্টিভ ফায়ার ফাইটিংটা হলো যে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনকে, সবাই পালিয়ে যাবে না, আগুনকে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার জন্য যেমন আমাদের সবচেয়ে সহজ একটা জিনিস হলো যে ফায়ার এক্সটিংগুইশার, তার সাথে আমাদের হোজ ড্রিল থাকে, সেখান থেকে আমরা পানি দিয়ে সেটাকে নিভাতে পারি। আমাদের স্বয়ংক্রিয় ঝর্ণা বলি স্প্রিংকলার তখন অন হয়ে যায়, সেটা পানিটা নিভাতে পারে। তাছাড়াও বালতিতে পানি থাকে, দেখবেন আপনি এসে বালতিতে বালু থাকে, অনেকে চেষ্টা করছে এই বালু দিয়ে কি হবে, কিন্তু ওটারও অনেক কাজ আছে। তো এইভাবে তাহলে হলো কি ফাইট করতে হবে। ফাইটের জন্য সবাই ফাইট করবে না,
যেভাবে আরো সীমাবদ্ধতার জায়গা আছে, এইগুলোতে তো আসবোই, কিন্তু ধরুন এই যে মানে যানজটের বাইরেও বনানীতে যে কারণে লোকে রেগে গেল সেটা হচ্ছে যে খুবই স্বাভাবিকভাবে অপেক্ষা হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি আসবে, গাড়ি আসলো কিন্তু সেটা 3 তলা না 4 তলা পর্যন্ত উঠতে পারে। এখানে বসে ফায়ার সার্ভিসের বর্তমান মহাপরিচালক তিনি বলছিলেন যে আসলে এই এরিয়াতে এর চেয়ে উঁচু ল্যাডারওয়ালা গাড়ি রাখবার জায়গাই খুঁজে পায়নি ফায়ার সার্ভিস এতদিন। তার মানে তো আসলে নানা রকম সীমাবদ্ধতার মধ্যে ফায়ার সার্ভিস বাংলাদেশটাই কাজ করে। হ্যাঁ, কিন্তু এখানে একটু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, যে ওইখানে যে আমাদের টার্ন টেবিল ল্যাডার বলে কিংবা স্নোরকেল বলে, হ্যাঁ, তো ওইটা 64 মিটারসের একটা আছে। আমাদের ওখানে প্রথমে যখন বসুন্ধরা সিটিতে আগুনটা লেগেছে আপনার মনে আছে, তখন কিন্তু আমাদের মাত্র একটা স্নোরকেল ছিল। এবং আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্য যে প্রত্যেকটা ইনসিডেন্টের পরপর কিন্তু আমরা একসাথে অনেক কিছু পাই, আর কিনে নাও অনেক, যেমন নিমতলি ফায়ারের পরে আমরা ডিমান্ড করেছিলাম যে আমাদেরকে 5টা কেমিক্যাল টেন্ডার দেওয়া হোক, যেটা কেমিক্যাল ফায়ার করার জন্য, আমরা 5টা পেয়ে গেলাম। ঠিক বসুন্ধরা যখন এটা হলো তখন আমাদের কাছে একটা মাত্র ছিল, তখন আমরা 4টা ডিমান্ড করলাম, 4টা হাই রেজ ল্যাডার আসলো। এটার ক্যাপাসিটি হলো আপনার 15 থেকে 20 তলা কিংবা 21 তলা পর্যন্ত। এটা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু একই সাইজ। কারণ আমাদের একটা ধারণা কি যে আমাদের 30 তলা ভবন হবে, তাহলে কি হবে, তাহলে 30 তলা ল্যাডার নাই কেন? এটা কিন্তু পৃথিবীতে কোথাও নাই। কারণ হলো, কারণ তাহলে তো টোকিওতে 120 তলা ভবন আছে, তাহলে কি ওর ল্যাডার কি ওখান পর্যন্ত যাবে? তা যাবে না। এটা একটা নিয়ম আছে। নিয়ম হলো যে এটা সেখানেই যাবে, প্রত্যেকটা ফ্লোরই কিন্তু একটা করে ফায়ার স্টেশনে পরিণত হবে। এই যে যন্ত্রপাতিগুলো সত্যি যদি আমরা স্থাপন করি, কারণ ওখানে হাইড্রেন পয়েন্ট থাকবে এবং প্রত্যেকটা 5টা ফ্লোরের পরপরই একটা রিফিউজ এলাকা বা আশ্রয় কেন্দ্র, যেখানে একটু ক্যান্ডিলেভারের উপরে হয় এবং ওইখানে আগুন তো দূরের কথা, ধোঁয়াও কিন্তু পৌঁছাতে পারবে না। তাহলে কিন্তু ওই 120 তলা থেকে কেউ নামতে পারবে না। নামতে গেলে তো সে এমনি মরে যাবে, সে আগুনে মরলো না নামতে গিয়ে মরলো, সেটা তো দেখার বিষয় না। তো এই জন্য এই সিস্টেমগুলো যে হেলালি স্যার আরো ভালো বলতে পারবেন যে বিএনবিসি তে কি বলে, এইটাও কিন্তু আমাদের বিএনবিসি তে আছে যে এখানে আমাদের রিফিউজ এরিয়া থাকতে হবে। তাহলে এই সব কিছু মিলালে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা ভয়াবহ সিচুয়েশন না। এখানে সবচেয়ে দুঃখজনক কি জানেন, যে সমস্ত ভালো ভালো ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও যে এসে আপনি বসুন্ধরা সিটিতে ওই যন্ত্রগুলো ব্যবহার হলো না। কারণ যারা ব্যবহার করবে তারা আসলে ব্যবহার করতে জানে না। মানে বসুন্ধরা সিটির ভেতরে যারা ছিলেন তারা জানেন না যে কি করে, এবং এইজন্য দেখা গেল যে আমরা বলছি যে কি ব্যাপার। কিন্তু আমি আপনার কাছে এরপরে যখন আসবো ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, যে আমি আসলে জানতে চাইবো যে নিমতলির আগুনের কথা আপনি বলেছেন যে এরপরেও অনেক ইকুইপমেন্টস কেনা হয়েছে, এরপরে হাইকোর্টের একটা নির্দেশনা এসেছিল আপনার মনে আছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো, 60,000-এর বেশি, মানে 64,000 ভলান্টিয়ার, 62,000 ভলান্টিয়ার তৈরির কথা ছিল। আমাদের সচেতনতা আপনারা বাড়াতে পারলেন না কেন 10 বছরে? সেই প্রসঙ্গে আসবো। কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, আপনার কাছে আমি আসলে জানতে চাই যে আমরা কি করে প্রস্তুত হয়ে উঠতে পারি, কারণ আতঙ্কটা কাটছেই না এবং একরকমের ভয় আমরা প্রত্যেকে বুঝছি, কিন্তু কি করতে হবে তা কিছুতেই বুঝে উঠতে পারছি না। আপনাকে ধন্যবাদ। তবে তার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই। আমি একটা ইংল্যান্ডের খুব সমসাময়িকভাবে একটা আগুন লেগেছিল হাইরাইজ বিল্ডিং এ, গ্রিনফিল্ড বিল্ডিং, সেটা 13 তলায়, হ্যাঁ এটা গ্রিনফিল্ড বিল্ডিংটার নাম হচ্ছে গ্রিনফিল্ড বিল্ডিং। এটা 13 তলায় আগুন লাগে, আগুনটা জ্বলতে 22 তলার মধ্যে সবটা পড়ে যায়। কিন্তু আমাদের এখানে 7-8 তলায় আগুন লাগে, 8, 9, 10 আগুন নিভিয়ে ফেলে। তা আমাদের ফায়ার ব্রিগেডের এর চেয়ে ভালো সক্ষমতা আপনি কি প্রমাণ পাবেন? আপনি উইদিন 3 তলা আগুনটা নিভিয়ে ফেলছে। যে আগুনটা চারিদিক দিয়ে ছড়িয়ে যাচ্ছিল এবং বিল্ডিং ডিজাইনটা এরকম ছিল যে চারিদিক দিয়ে আগুনটা উঠতেছিল, এই 3 তলা বিল্ডিং এর মধ্যে তার আগুনটা লিখে ফেলছে সাকসেসফুলি। যে এই জিনিসটা ইংল্যান্ড পারে নাই, তাদের সকল শক্তি নিয়ে পারে নাই, এরা তো আগুনটা 3 তলা নিভিয়ে ফেলছে। এর চেয়ে বড় সত্য কথাটা কি? তাদের ওদের সক্ষমতার কোনো ভাব নাই। দে হ্যাভ ডান এ এক্সেলেন্ট থিং। কারণ 3 তলার মধ্যে এই যে আগুনটাকে সীমাবদ্ধ রেখে দেওয়া, আপনার এটা কেমন করে সম্ভব হয়েছে? ফাইট হার্ট অ্যান্ড সোল। যে সীমাবদ্ধতা ছিল এর চেয়ে বড় সত্য কিন্তু কিছু নাই। আমাদের যা লোক মারা গেছে 3 তলা, এই 3 তলার মধ্যে এরপরে আর কিছু হয় নাই। এটা কিন্তু আপনাকে ইংল্যান্ডে তারা যে ফাইটটা করেছে তার থেকে দীর্ঘ সময় আগুন জ্বলছিল। আপনি এটা মনে করেন, আমি আসলে ওটাও খুঁজতে শুরু করেছি যে কত ঘন্টা জ্বলেছিল, মানে 5 ঘন্টা ধরে জ্বলেছিল সেই আগুন। কিন্তু আমাদের এখানে এই বাস্তবতাটা তো আমাদের স্বীকার না। 72 জন মানুষ মারা যায় ওয়েস্ট লন্ডনে, পশ্চিম লন্ডন খুব অভিজাত এলাকা, কিন্তু একেবারে অভিজাত এলাকায় তাদের সকল ফাইটিং সবকিছু ছিল, কিছুই করতে পারে নাই। কিন্তু বাংলাদেশের ফায়ার ব্রিগেড ডান দ্যাট।
এর চেয়ে বড় সক্ষমতা কি দিয়ে প্রমাণ হবে? আমি জানি না আপনারা কিভাবে কি আশা করেন। একদম মানে আমি জানতে চাই আমরা কি করে সক্ষমতাটা তো বাড়াতে পারবো যাতে দায়িত্ব একটু কমে আসে। আমরা যে সমালোচনা করি আসলে সমালোচনাগুলি তো চিন্তা করি না। ওনারা যে কাজটা করেছেন এটাকে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। ভুল থাকে আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে কম অ্যাপ্রিশিয়েটেড মানে বাহিনী বোধহয় নকল বাহিনী। অথচ আমি চোখের সামনে দেখলাম তারা 3 তলার মধ্যে এটাকে কনফাইন করে ফেলেছে। পাশের বিল্ডিং এ 2 ফিটের দড়ি। একটা জিনিস আমাকে যদি সুযোগ দেন আমি বলবো যে আমাদের এইটা কিন্তু আগে প্রায় বলা হতো যে ফায়ার সার্ভিস দেরিতে আসে, এটা কিন্তু একটা কারণ আছে। এটা কিন্তু যে দেরিতে আসে যে বলছে তারা কিন্তু খুব যে মানে বলছে তা না, কারণ তারা যখন দেখে যে নিজের চোখের সামনে একজন ঝুলে পড়ে যাচ্ছে, ওই আগুনটা মানে ছড়িয়ে পড়ছে এবং যার নিজের সন্তান বা আত্মীয় মারা যাচ্ছে তার কাছে কিন্তু এক মিনিট 1 ঘন্টার মতো। একদম। তখন তো হয় কি যে আপনি যে এই বিল্ডিংটা এফআর টাওয়ার থেকে ফোন করছিলেন, ফোন করছে, কেন ফায়ার সার্ভিস যাচ্ছে না, কেন ফায়ার সার্ভিস যাচ্ছে না? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তো ওখান থেকে ফোন কল পাচ্ছি। কিন্তু তারা তো বোধহয় মারেন না ফায়ার সার্ভিসের কর্মীকে, তারা চান ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কাজ করে। আমি জানতে চাই মারেন কারা, আমি জানতে চাই ভাঙেন কারা গাড়ি। এটা মানুষ আসলে ইমোশনাল, ইমোশনে এটা হয়, তাই এইজন্য আমরা খুব একটা মাইন্ড করি তা না। আরেকটা জিনিসও ছিল যে অনেক সময় দেখা যায় যে আমার সময় আমি দেখেছি যে অনেক সাংবাদিকও ভাবতেন যে আমার চোখের সামনে দিয়ে গাড়িটা আধা ঘন্টা পরে ঢুকলো এখানে। তা এখন হলো কি আসলে কিন্তু আধা ঘন্টা দিয়ে ওনার সামনে দিয়ে, কারণ আমাদের যখন একটা ফায়ার ইনসিডেন্ট হয় তখন আমরা চারো দিক থেকে স্টেশন থেকে একটা করে গাড়ি মুভ করি। তা ঠিক ওই ইনসিডেন্টে আরেকটা গাড়ি এখানে পৌঁছে কাজ করছে কিনা উনি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এসেই আসলে পানি মারাও তো বোধহয় শুরু করেন না, একটা পরিকল্পনা করে নিয়ে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসে। কোনটা যে অন্য দূর থেকে যে স্টেশন থেকে আসছে আসলে তো সে আধা ঘন্টা, কোনটা 1 ঘন্টা পরে আসছে, তখন মনে হবে যে আরে আপনি 1 ঘন্টা দেরি করছেন কেন, তা তো না। কারণ হলো যে নিয়মই হচ্ছে যে এটা সার্কুলেট করবে, যেটা নিয়ার বাই ফায়ার স্টেশন সেটা আগে পৌঁছাবে, তারপরেটা একটু দেরিতে পৌঁছাবে, তারপরেটা একটু দেরিতে পৌঁছাবে। বাট এটা যদি না জানি আমরা তখন বলবো আমরা ডক্টর মাকসুদ হেলালি, আমি আপনার কাছে আসবো আবারও যে কি করা যায়, আমরা কি করতে পারি সেই প্রসঙ্গে। কিন্তু নাইমুল হাসান তপু, আপনার কাছে একটু জেনে নিয়ে যেতে চাই, মানে রিহ্যাবের পক্ষ থেকে মানে একজনকে হাজির করা এই কারণে, রিহ্যাবের একজন নেতা হিসেবে আপনাকে হাজির করা এই কারণে যে আমরা দীর্ঘ সময় বিজিএমই এর নেতাদের কাছে এই জবাবদিহিতা আশা করেছি যে গার্মেন্টস কেন নিরাপদ নয়, আপনারা আমাদের বাড়িগুলো বানাচ্ছেন, কেন নিরাপদ করে বানাচ্ছেন না, এই জবাবদিহিতা আপনাদের কাছে আমরা আশা করতে পারি না? ধন্যবাদ। অবশ্যই আশা করতে পারেন, জাতি হিসাবে আশা করতে পারেন, মানুষ হিসাবে আশা করতে পারেন, অবশ্যই। না হলে আসলে এই সংগঠনই বা করে কি? আমরা আপনাকে বলি, যেমন স্যার একটা খুব সুন্দর উদাহরণ দিল, সক্ষমতা কি। আমরা প্রাইম মিনিস্টার কিন্তু ওদিন খুব ভালো একটা কথা বলেছেন, ইন্ডিভিজুয়ালকে সচেতন হতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্যার যেটা বলেন, নাইম স্যার, আমাদেরকে ফাইট করতে শিখতে হবে, যে আমার ফাইট সবাই দৌড়িয়ে পালিয়ে গেলে তো হবে না। আচ্ছা, আমরা দেখেন মজার ব্যাপার, আমরা কিন্তু বিল্ডিং কোড স্যার জানেন আরো, যে আমরা একটা মেনে আমরা বলি হাই রাইজ, আমরা বলি এখন 10 তলার উপরে, যদিও স্যার আগে ছিল 6 তলার উপরে। আমরা কিন্তু অনেক জায়গাতেই, মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমরা ফায়ার যেই স্কেপটা করে দিয়েছি সেইখানে সবাই স্টোর তৈরি করেছে। মানে আমার ফ্ল্যাটেও তাই, কারণ এছাড়া আর জায়গাটা কোথায় আমার ফ্ল্যাটে? এটাই হচ্ছে মজার ব্যাপার, আমাদেরকে বুঝতে হবে যে ওই জায়গাটা আমরা রেখেছি এই কাজের জন্য, এবং এটা বছরে 2 বছরে 5 বছরে 10 বছরে একবার ঘটবে, কিন্তু একবারের জন্য না ঘটে। আমাদের কিন্তু সবগুলো আমরা কেন আগে থেকেই এই ব্যবস্থাগুলো করে রাখি যেন কোনোভাবেই না ঘটে। ওই জায়গাটা থাকলে কি লাভ হবে, মানে ওই জায়গায় কোনো জিনিস আমি বলছি আপনাকে, আপনারা যখন একটা ফায়ার এসকেপ আমরা তৈরি করি, যেমন স্যার আমাদের, আপনারা তো স্যার জানেন যে আমরা এখন তো চেষ্টা করি আরো বেশি দেওয়ার, আসলে স্মোকটা না হলে কিন্তু এত মৃত্যু ঘটবে না, এটা স্যার সবচেয়ে ভালো বলতে পারবেন। মূল সমস্যা কিন্তু কত আমি যেন স্মোক না আমার সরে যায়, যেন বাতাস দিয়ে বের হয়ে যায় সবকিছু। এখন আমাদের যে ওই যে আমরা ফায়ার এসকেপটা তৈরি করছি, ওইটা যত মুক্ত রাখা যায়, কোনো কিছু বাধা না দিয়ে, যে আগুন লাগার সাথে সাথে যেন যারা ফাইট করবে আর বাচ্চা এবং বয়স্করা যেন বের হয়ে যেতে পারে। ওই জায়গাটা বের হবেন কিভাবে? আপনি তো দিয়ে রেখেছেন একটা সোফা, একটা দিয়ে রেখেছেন, আপনি ফায়ার এসকেপের কথা বলছি, যে স্কেপ দিয়ে আমি বের হবো সেই স্কেপটা আমাকে একটা শুধু উদাহরণ দিয়ে যে কোন জায়গায় আমরা খালি আছে। এই যে আমরা এই হওয়ার পরে আমরা কিন্তু রিহ্যাব থেকে সচেতন করার চেষ্টা করেছি, আমরা কিন্তু বলেছি তোমরা যা যা যেখানে দিয়েছো প্লিজ সেগুলিকে অ্যাক্টিভ করো যেন আমরা কাজ করতে পারি। কিন্তু আমি ডক্টর মাকসুদ হেলালি আপনার কাছে ফিরবো যে কোন আইনগুলো আমাদেরকে কি কি বলে
এবং আমরা কি আসলে নকশা বহির্ভূত যেসব ভবনে আমরা থাকছি সেগুলোতে কি আসলে ফায়ার এসকেপ আছে, অগ্নি নির্বাপন পথ আর নির্গমন পথ আছে, সেগুলো মেনে কি তৈরি হচ্ছে? যেগুলো তৈরি নাই সেভাবে, সেখানে আমরা কি করতে পারি সাধারণ মানুষ? বিল্ডিং কোড কি বলে? আমি সেই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, আপনি বাংলাদেশের বিল্ডিং কোড তৈরির সঙ্গেও জড়িত ছিলেন। আপনার কাছে আমি জানতে চাই আসলে যে কি কি আছে আইনে, যে আইন মানলেই আমাদের নিরাপদ থাকার কথা ছিল, আর কি কি করলে আমাদের বিল্ডিং গুলোকে, যেগুলো হয়তো খুব নিরাপদভাবে তৈরি না, সেগুলোকেও আমরা নিরাপদ করে নিতে পারবো। বিল্ডিং আইনের একটা বিল্ডিং এ কি কি কারণে আগুনের ঘটনা ঘটতে পারে এই ব্যাপারে ডিটেইল আছে। আগুন লাগার জন্য আসলে 3টা স্তরে আমি বলতে পারি। প্রথম হচ্ছে আগুনটা কিভাবে লাগে, আগুনটা কিভাবে প্রপাগেট করে, আর আগুন যখন লেগে যায় প্রপাগেট করে তখন মানুষটা কিভাবে বেরিয়ে আসবে। এই স্টেপগুলোকে আলাদা আলাদা করে যদি আমি বলতে চাই, প্রথম হচ্ছে আগুনটা কিভাবে লাগে। এটি মূলত ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট অথবা গ্যাস অথবা মানুষের ভুল ধারণা থেকে লাগে। আমরা ইলেকট্রিক্যালের জন্য পুরো ডিজাইনটা যদি ইলেকট্রিক্যাল আইন মেনে করি, বিএনবিসি মেনে যদি করি, তাহলে এবং নির্দিষ্ট সময় পরে যদি আমাদের ইলেকট্রিক্যাল লোডগুলো আমরা চেক করি এবং এখানে কোনো শর্ট স্পট আছে কি না সেটা যদি আমরা ডাটা নেই, আমরা বলতে পারি আমার ইলেকট্রিক্যাল ঠিক আছে, তাহলে আমার অ্যাক্সিডেন্ট ঘটবে না। আর আমরা যেটা মূলত হচ্ছে কি, আমাদের নিয়ম হচ্ছে একজন ABC লাইসেন্সধারী লোক দিয়ে ডিজাইনটা করব। এবং কখনো কোনো এক্সটেনশন তার আমরা ইউজ করব না, ঝুলানো তার ইউজ করব না, যেটা আমরা ব্যাপক হারে করি। এক্সটেনশন ইচ্ছা মতো করি। এফআর টাওয়ারের বাইরে অসংখ্য এসিগুলি লাগানো আছে, যেগুলি পরবর্তী ডিজাইনের পরে লাগানো হয়েছে, যা লোড চেক করছে বলে আমার সন্দেহ, কেউ করে না। আচ্ছা, এই যে এক্সট্রা লোডগুলো আসলো, এই ইলেকট্রিক পুরনো যে লাইনটার উপরে এই লোডগুলি পড়লো, তাহলে এখানে স্পার্ক হওয়াটা খুব এটা কি মানে আমাদের ফ্ল্যাট বাড়িতেও যদি আমরা দুটোর জায়গায় 3টে এসি লাগাই আমাদের চেক করানো উচিত? ডেফিনেটলি আপনার যেটা লোড হিসাব করা আছে। এখন তো আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে এসি থাকে, গিজার থাকে, নানা কিছু। আসলে এটা তো আপনি ইনিশিয়াল যে ডিজাইনটা করেছেন, আপনি যখনই কিছু এক্সটেনশন করেন আগে এটা হিসাবটা মিলিয়ে করতে হবে। যদি এই হিসাবটা না মিলিয়ে করেন, আপনার এখানে যে জানবো কার কাছ থেকে? যিনি ডিজাইনটা করেছেন, আপনার একটা ছবি থাকা উচিত, বা যিনি বাড়ি বাড়ি তার কাছে একটা ছবি থাকা উচিত কোন জায়গায় কিরকম তার আছে। তো এগুলো করবেন। কিছু যদি না থাকে, এখন কমার্শিয়ালি পাওয়া যায়, আপনি যখন ফুল লোড দিয়ে আপনার ডিস্ট্রিবিউশন বক্সে একটা ছবি উঠাবেন, সে বলে দিবে আপনার কোথাও হটস্পট আছে কিনা। সো ইউ ক্যান ফাইন্ড ইট। নিজে দেখে ফেলেন যে আমার হটস্পট আছে কিনা। যত কিছু লাগে আপনি এটা চেক করলে আপনি বুঝতে পারেন যে আপনার স্পার্ক হলো না। সো এদিক থেকে আপনি যদি শিওর হন, আপনি ইগনিশনটা হবে না। এখানে এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, পৃথিবীতে যখন বিল্ডিং ফায়ার কোড আসে, ফায়ার কোডের প্রথম কোডটা ছিল ইলেকট্রিক্যাল কোড। আগুনটা লাগানোটা মানে এই ডিএসএলটা আগে আসতেছে, সেটা ফার্স্ট। আপনি যদি সেটাকে ঠিক করে ফেলতে পারেন, তাহলে পরবর্তী জায়গাটা আপনি সেফ। তো আপনাকে প্রথম ঠিক করতে হবে আপনার আগুনটা লাগার সোর্সটা আপনি সরিয়ে ফেলছেন কিনা। এখন সেখানে অসুবিধা নেই, আমরা একটা এলপিজি গ্যাসের একটা সিলিন্ডার আনি, যেটা থেকে একটা বড় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো এইখানে যদি আমি কথা সুযোগ পেয়েছি বলি, এলপিজি গ্যাসের সিলিন্ডারগুলো আপনাকে দেখতে হবে। আমরা যেসব গ্যাস এখন আমরা যারা ইউএসগুলি ইউজ করি, এগুলি বাতাসের থেকে হালকা, এলপিজি বাতাসের থেকে ভারী, টোটালি অপোজিট। অর্থাৎ আমাদের রান্নাঘরে যে ভেন্টিলেটর থাকে এটা উপরে, আগে এই গ্যাস বেরিয়ে যেত, এখন কিন্তু ভারী, এটা কিছু নিচে সেটেল ডাউন করে, এটা বের হয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না। যখন লিক করে এটা রান্না করে বসে থাকে, আপনি গিয়ে জ্বালালেন, এটা স্পার্ক করবে। আমাদের এই উপরের ভেন্টিলেটরটা বুদ্ধি চেঞ্জ করতে হবে, আমাদের নিচে ভেন্টিলেটর তৈরি করতে হবে। দিস হ্যাভ টু চেঞ্জ দ্য আইডিয়া। কারণ আমাদের যেহেতু আমি এলপিজি, আমাদের এই সামনে আগামী 20-25 বছর ধরে এলপিজি বাড়বে, আমাদের সব জায়গায় এলপিজি আসবে, তো আমাদের চিন্তাটা বদলাতে হবে। আমরা যে এলপিজি সিলিন্ডারটা ইউজ করি, এখানে কোনো এক্সট্রা রিলিফ ভালভ নাই, যেটা প্রেশার রাইজ করে গেলে এটা অটোমেটিক এটা লিক করে দিয়ে আমাকে এটা এক্সপ্লোশনটা ঠেকাবে। তো এক্সট্রা একটা এলপিজি প্রেশার রিলিফ ভালভ দেখা দরকার। আর এলপিজি সিলিন্ডারের আরেকটা জিনিস আছে, নতুন কিছু এলপিজি সিলিন্ডার আসছে যেটা আগের মতন, যেটা এক্সপ্লোশন করে না। আপনি যদি আগুন লাগাইও দেন, ইট উইল নট এক্সপ্লোড। ইট ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে ইট উইল নেভার এক্সপ্লোড। সো এই এলপিজির দিক থেকে এই জিনিসগুলো আপনাকে করতে হবে। তো এটা গেল আগুন লাগানোর দিক থেকে। তারপরে গেল যে আমাদের বিএনবিসিতে যেটা বলা আছে যে একটা আগুন লাগার পরে এই যে ফ্লেমটা প্রপাগেট করবে, আপনাকে এটাকে কনফাইন করতে হবে। এই কনফাইনটা আসলে প্রপাগেটটা করে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি। আমার বিল্ডিংটার ডিজাইনটা এভাবে করতে হবে, এটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি এটা মুভটা না করে। এর জন্য 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার ডিফাইন করা আছে, কি ধরনের ওয়াল দিতে হবে, অকুপেন্সি কি দিতে হবে, এই ডিটেইল বলা আছে। আপনাকে ওই অনুযায়ী
সেপারেশন দিতে হবে। এফআর টাওয়ারের ভার্টিক্যাল সেপারেশন, হরিজন্টাল সেপারেশন কোনোটাই ছিল না। আমাদের এই যে গ্লাস এনভেলপটা দিয়েছে, এই এনভেলপের সঙ্গে বিল্ডিং এর কার্নিশের সঙ্গে একটা গ্যাপ আছে। দিস ইজ টোটালি রং ডিজাইন। এটা যদি কার্নিশ হয়, এখান দিয়ে গ্লাসটা নেমেছে, এই মাঝখানে একটা গ্যাপ, এই গ্যাপটা ডিজাইন মানে তার মানে এখান দিয়ে আগুন তখন মানে দাও দাও করে উঠছে। যেটা বন্ধ করা উচিত ছিল, দিক দিয়ে পাস হয়ে চলে গেছে। যেটা বন্ধ করা উচিত ছিল, এটা আমি একটা গ্যাপ বানাই দিছি, মানে আগুনটাকে বন্ধ করার থেকে আগুনটাকে রাস্তা করে দিয়েছি, তুমি মানে যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে তুমি যেতে থাকো। দ্যাট ইজ টোটালি রং ডিজাইন। আরেকটা জিনিস ভুল ডিজাইন ছিল, সেটা হচ্ছে যে হরিজন্টালি মুভ করার জন্য সিঁড়ি ঘরটাকে আমরা বলি সবসময় সিঁড়ি ঘর, লিফট ঘর, দ্যাট হ্যাজ টু বি আইসোলেটেড। হ্যাঁ, মানে আলাদা জরুরি নির্গমন পথ থেকে। আইসোলেটেড মানে এটাকে দুইভাবে আইসোলেট করা হয়, একটা হচ্ছে ফায়ার দিয়ে আইসোলেটেড, আর একটা বলি স্মোক আইসোলেটেড। 6 তলার উপরে দ্যাট হ্যাজ টু বি স্মোক প্রুফ, অর্থাৎ ফায়ার প্রুফ না অনলি। আসলে ফায়ার প্রুফ বলতে বোঝায় যে আগুন শুধু ঠেকাবে, কিন্তু স্মোক প্রুফ মানে আগুনও ঠেকাবে, ধোঁয়া ঠেকাবে। আগুনও ঠেকাবে, ধোঁয়াও ঠেকাবে, এরকম মানে ফায়ার এক্সিট আসলে আমাদের বাসাবাড়িগুলোতে কেন নেই? আমরা অনেকেই এখন 6 তলা 7 তলার উপরে বাস করছি, সেই প্রসঙ্গটাতে এই জিনিসটা থাকতো। এই জিনিসটা কিভাবে ডিজাইন করা হয়, কি করা হয়, এভরিথিং ইজ দেয়ার ইন বিএনডিসি। কিন্তু আমার ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই যে আমরা মানে ওই যে গার্মেন্টস এর প্রসঙ্গটা যে এলো, যে গার্মেন্টস গুলো তো আমরা মানে একসময় মালিকরাও অনেকে বলতেন যে এভাবেই মানে এইগুলো এত 80-র দশক থেকে এসেছে, মানে এই আমাদের কারখানায় এর আর কি হতে পারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন আমরা একদম আন্তর্জাতিক মানের কারখানা দেখছি। আমরা দেখছি যে বাংলাদেশ এমনকি মানে সবচেয়ে ভালো কারখানার তালিকাতেও বাংলাদেশের কোনো কোনো কারখানা স্থান পাচ্ছে। কি করে সম্ভব হলো? মানে এটা আপনি ঠিকই বলেছেন, এমনকি ভারত, ভিয়েতনাম, এমনকি চায়নার থেকেও আমাদের সেফটিটা, গার্মেন্টস সেক্টরটা আমাদের ভালো। একই দেশে গার্মেন্টস সেক্টর যদি ভালো থাকতে পারে, অন্যান্য সেক্টর কেন থাকবে না? আমরা বিদেশি বিশেষজ্ঞ এনেছি, কিন্তু বলা হচ্ছিল তো দীর্ঘ সময় ধরে। এখানে যেটা হলো যে আমি একটু কথা বলছি, কিছু মনে করেন না। বিদেশি বিশেষজ্ঞ এনেছেন বললেন কেন? কারণ বললাম, কারণ তারপরেই কথা শোনা শুরু হয়েছে। মানে এটা টোটালি ভুল করছেন আপনারা। ইনিশিয়ালি আইএলও, আমাদের এখানে একটা এনটিসি গঠন হয়েছে, আইএলও বলেছে তোমরা এখানকার কোন নীতিমালায় তৈরি হবে সেই নীতিমালাটা রাইট আপ দ্যাট। আমরা আমাদের যে কমিটি এটা রাইট আপ করলো, আমি ওই কমিটির আহ্বায়ক ছিলাম। আমি একটা ড্রাফট তৈরি করেছিলাম, বিদেশি বিশেষজ্ঞ এসেছে, আমরা একসঙ্গে বসেছি, আমাদের ওই ড্রাফটটাকে তারা দেখেছে ঠিক আছে কিনা, এন্ড ওটার মধ্যে 1%ও কারেকশন ছিল না। বিদেশি যারা এসেছে তারা আমাদেরকে এটা বলছে ঠিক আছে, তাদের সাইন করা জিনিসটা আমার কাছে আসছে। আই এম দ্য অনলি পারসন যার কাছে অ্যালায়েন্সের কথা বলছে, অ্যাকর্ড অ্যালায়েন্সের আগের কথা বলছে। এই রানা প্লাজার পরে তো অ্যাকর্ড অ্যালায়েন্সের উপরেই গার্মেন্টস মালিকরা কথা শোনা শুরু করলেন। আপনি প্রথম দিকের ঘটনাটা জানেন না তো? প্রথম দিকের ঘটনা এগুলো তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, গাইডলাইন তৈরি হয়েছে, অ্যালায়েন্স ছিল না স্যার। অ্যালায়েন্স অ্যাকর্ড এইগুলি কি প্রয়োগ করেছে, কি কি করতে হবে তা জানতো, কিন্তু বিদেশিরা আসার আগে তো আমরা কেউ কথা শুনছিলাম না। আমি সেই অর্থে কথাটা শোনানো হয়েছে, সেটাকে বলছি না। কিন্তু সেটা তাহলে বিদেশি এক্সপার্ট নয়, তাহলে বিদেশি এক্সপার্ট নয়, তারা চাপ প্রয়োগকারী। সেটা বলে আমি আপনার সঙ্গে একমত, একদম শতভাগ। তারা ওই বায়ার দিয়ে চাপ প্রেসার ক্রিয়েট করছে। চাপটা এরকমই ছিল যে এই তিনজনেরই 3 রকমের চেকলিস্ট ছিল, এবং আমরা অনেক চাপ দেওয়ার চেষ্টা করছিলাম যে একটা চেকলিস্ট হোক, 3 জনে আপনারা এই একটা চেকলিস্ট। কারণ যারা এটাকে বাস্তবায়ন করবেন মালিক পক্ষ, তারা মানে আজকে অ্যাকর্ডের ক্লিয়ারেন্স দিচ্ছেন, আবার যে সেটা অন্য ট্রাইপার্টি ওটা নিচ্ছেন, তো ওরা একদম মানে অস্থির হয়ে গেল। কারণ একই গার্মেন্টসে দেখা যাচ্ছে 2 জনেরই প্রোডাক্টস তৈরি হচ্ছে, তাহলে কোথায় যাবে? আমি এই জন্য বললাম যে আমি স্যারের সাথে অবকাঠামোকে কি করে মানে আগুন অগ্নি নিরাপদ করা যায়। এখানে আমরা সহজ ব্যবস্থা শুনে আসছি। কিন্তু গার্মেন্টস এর এর ব্যাপারে আমি যে পরিমাণ ঢুকছি এই পরিমাণ কেউ ঢুকে না। কিন্তু আমার কিন্তু আজকের মূল আলোচ্য বিষয় পুরনো একটি অবকাঠামোকে কি করে অগ্নি নিরাপদ করতে পারি, আমি সেটাই বলতে চাচ্ছি। গার্মেন্টস এর আমি মোর দেন 1000 গার্মেন্টস ফ্যাক্টরি অ্যাসেসমেন্ট করেছি, আমার লেখা রিপোর্ট অনলাইনে আছে, মোর দেন 1000। একটা গার্মেন্টস আমরা বলি নেই ইট ইজ ক্লোজড আপ। আমাদের বলা ছিল যে ফর ফায়ার সেফটি, ইলেকট্রিক সেফটি, এভরিথিং ক্যান বি ডান। কোনো বিল্ডিং পরিত্যক্ত করার কোনো কারণ নাই। যত খারাপ বিল্ডিং, আপনি তো এখন ঢাকা শহরের সব ভবন সম্পর্কেও বলছেন। এখনো বলছি আমি, প্রত্যেকটা গার্মেন্টসকে আমরা রিপেয়ার করেছি, চেঞ্জ করেছি, মডিফাই করেছি। যেটা বাদ গেছে, কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরি বাদ গেছে, দ্যাট ইজ ফর স্ট্রাকচার। অর্থাৎ আমরা সব কিছু করতে পারি, অল ফ্যাসিলিটি, অল টেকনিক্যাল থিং। আমি আরেকটা কথা বলতে চাই, অ্যাকর্ডের যিনি কিছু মনে করেন, অ্যাকর্ডের যিনি টপ ছিলেন
এই ডিজাইনেশনই তিনি আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন যে আপনাদের এখানে 4 মানে আপনার স্ট্রাকচার 4 তার তলা বেশি করা যাবে না, কোথায় লেখা আছে বলেন তো। তা আমি খুঁজে খুঁজে এই যে লেখা আছে। সো উনি ছিলেন টপ কনসালটেন্ট, উনি এগুলো জানতেন না, উনি আসলে শুধু চাপ প্রয়োগকারী লোক, অন্য কিছু না। ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা কি চেঞ্জ করে আসলে এখন অগ্নি নিরাপদ হয়ে উঠতে এখন পারি? খুব সহজে কিছু কিছু জিনিস করা যায়। যেমন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে একটু আগে প্রশ্নটা করলেন যে গার্মেন্টস সেক্টরে যখন তাজরিনের ফ্যাশন আগুন লাগলো এবং তারপরে যেটা হলো বিরাট একটা নড়াচড়া পড়লো, কারণ এতগুলা মৃত্যুকে আমাদেরকে জবাবদিহিতা আছে আমাদের। এবং আমরা তখন আমাদেরকে যেটা করা হলো যে বিজিএমই থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে একটা ম্যাসিভ একটা ট্রেনিং দেওয়া হবে এবং আমরা লাগাতার ট্রেনিং সেশন চালাতেই থাকলাম। কারণ আমরা তৈরি করলাম ট্রেনিং অফ দ্য ট্রেনার্স। তা ট্রেনিং অফ দ্য ট্রেনার্স তৈরি করাতে আমরা একদম ফায়ার সার্ভিস থেকে এরকম ট্রেনিং দেওয়াতে তারা যে আবার নিজের গার্মেন্টসে আবার ট্রেনিং দেওয়া শুরু করলো। তা আপনি যেটা বলছিলেন যে নিজেরা ফায়ার ফাইটিং এ সক্ষম হয়ে উঠলো যে ফায়ার যেন মানে পালাবে না, তারা ফাইট করবে। তা ঠিক আপনি যেটা রিহ্যাবের কথা যেটা বলছিলেন, তা ঠিক এই সেক্টরে কিন্তু ভাই যদি সহায়তার হাত বাড়ান তাহলে কিন্তু ফায়ার সার্ভিস থেকে এরকম ট্রেনিং যদি চায় তাহলে লাগাতার কিন্তু অনেক দিনই ট্রেনিং করা যাবে। এবং আমরা সবাইকে ট্রেন করবো না, আমরা ট্রেনিং অফ দ্য ট্রেনার্স করে দেবো, সো দ্যাট তারা টপ লেভেল, মিড লেভেল এবং লোয়ার লেভেল, তারা আবার তাদের পাড়ায় গিয়ে শেখাবেন। এবং এটা খুব সুন্দর। আরেকটা জিনিস হচ্ছে আপনার যেখানে পরিবর্তন আনা, সেটা হলো ভলান্টিয়ার। আপনি একটু আগে বলছিলেন যে 62,000 আপনাদেরকে 62,000 ভলান্টিয়ার, এই 62,000 ভলান্টিয়ার তৈরির কিন্তু আমি উদ্যোগ নিয়েছিলাম। এবং এটা যখন ইউএনডিপির একটা প্রজেক্ট ছিল সেখান থেকে ফান্ডের ব্যবস্থা করে দিয়েছিল দুর্যোগ মন্ত্রণালয়। এবং 62,000-এর একটা ঘটনা আছে। ওয়াই 62,000? এটা হলো জানেন যে বাংলাদেশের সিটি কর্পোরেশন, এখানে এটা আরবান কমিউনিটি ভলান্টিয়ার, এবং সিটি কর্পোরেশনের আন্ডারে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে 200 জন করে ভলান্টিয়ার হবে এবং এই 200 জনের ভিতরে 5টা টিম, এক একটা 40 জন করে। এবং তারা কিভাবে কাজ করবে সেগুলো আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া শুরু করেছি। এবং যেহেতু ইউএনডিপি এবং অনেক এসেছিল, আমাদের সার্টিফিকেটও কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দেওয়া হচ্ছে, যাতে করে যারা ট্রেনিং নেবেন তাদের চাকরি বিদেশে লেখাপড়ারও জন্য একটা ভালো একটা এই সুযোগ দাঁড়ায়। তা যাই হোক, 62,000-এর ভিতরে 32,000 ট্রেনিং এর পরে কিন্তু এই প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে। বাই নাও ওটা বিদেশি টাকা আসা বন্ধ হয়েছে, কাজে আর আমরা বাট এইটার জন্য কি আমরা আসলে কি বিদেশি টাকার উপরে বসে থাকবো? এটার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে সেটা তো ফার্স্ট ফেজ ছিল, বাই নাও আমাদের 6 লাখ ভলান্টিয়ার হওয়া উচিত ছিল। তাহলে দেখতেন এই যে এফআর টাওয়ারের সামনে যারা উৎসুক জনসাধারণ ছিল তার ভিতরে অন্তত 1/4 ভাগ অন্তত এই আরবান কমিউনিটি ভলান্টিয়ার পেতেন। এবং তারা করতো কি যে ফায়ার সার্ভিস আসার আগেই হয়তো উদ্ধার কার্যকর খুব কার্যকরী ভাবে তারা মানে উদ্ধার করতে পারতো। ওই অপেক্ষা থেকে হতাশা থেকে যে রাগ, সেটা আর তৈরি হতো না। ওই যে ফায়ার সার্ভিসকে যে মারতে গেল এই উৎসুক জনতার ভিতরে কেউ আছে? কারণ যদি ট্রেনিংটা যদি নিত তাহলে কিন্তু সে বুঝতো যে না, ফায়ার সার্ভিস আসতে টাইম লাগবে এবং তাকে কি করতে হবে। এবং স্যার যেটা বলছিলেন যে সুউচ্চ ভবনের সবচেয়ে বড় জিনিস হলো আগুনে মানুষ মারা যতক্ষণই যায় তার থেকে বেশি হয় ধোঁয়াতে মারা যায়। আর আমরা সিঁড়িগুলোকে ধোঁয়ার চিমনি বানিয়ে রাখি, যার ফলে হয় কি যে যখনই আশ্রয়ের জন্য আপনি সিঁড়িতে যাচ্ছেন এমনিতেই তো মরে যাচ্ছে। নাইমুল হাসান তপু, এক লাইনে শুনে বিরতিতে যাব, আপনার কাছে আসবো। মানে এই যে ফায়ার এক্সিটের কথা আপনি বলছিলেন যে সেখানে আমরা জিনিসপত্র ফেলে রাখি, আমি আসলে ফলস সিলিং এর সঙ্গে মিলিয়ে পেরে ফায়ার এক্সিটের কথা বলছিলেন। আমার মানে 9তলা 10তলা বাড়িতে তো আজকাল আমরা ঢাকা শহরে অনেকেই থাকি, ফায়ার এক্সিট কোথায়? সিঁড়ি তো একটাই, লিফট হয়তো 2টো। অবশ্যই আপনি দেখবেন একটু আমরা নিজেরাই যারা তৈরি করছি আমরা কিন্তু একদম ফায়ার এক্সিট রেখেই করছি। ইভেন কিছু আমরা ফায়ার এক্সিট মানে তো সিঁড়ি না, একটা সিঁড়ি, কিন্তু ডিফারেন্ট লেভেলের সিঁড়ি। মানে হয়েছে যে একটা তো আপনার মূল সিঁড়ি ডেফিনেটলি প্রশস্ত হওয়ার কথা, আর ফায়ার এক্সিট আর সাদের একটা করাই আছে যে ফায়ার এক্সিট মানে তুমি এরকম একটা মিনিমাম সিঁড়ি করবে। এবং এটা কিন্তু একদম উপরে ভবনে আপনারা করেন সেই, আমরা তো নিজেরাই করেছি, 10 তলার উপরে হলেই করেছি। এবং আপনি 10 তলার নিচের ভবনে নাই, 10 তলার নিচে মানে আমি যদি 9তলা ভবনে থাকি তাহলে আমার ফায়ার এক্সিট নাই। আমি স্যারের ওই কথাটাতে এখানে যোগ করি, হ্যাঁ এটা হাই রেজ ডেফিনিশনে পড়ছে, আমি স্যারকে ওটা চেক করি। আমরা কিন্তু এখনো আমরা হাই রেজ থেকে আমরা 7তলা থেকে ফায়ার কোডে আবার আছে 7তলা। আমি নাইমুল হাসান তপু, আমি জানি একদম ঠিকমতো আপনার কথা শোনাই হলো না, একটা বিরতির পরে এসে আমি এটাই জানতে চাই যে এখন তো আমরা বুঝছি যে 9তলা থেকে ঝাঁপ দিয়ে পড়েও তো আমি বাঁচবো না, এখন আমাদের বাঁচানোর কি ব্যবস্থা রিহ্যাব করতে পারে আমরা নিজেরা করতে পারি, তাও শুনবো একটা বিরতির পর। একটা বিরতির পর এলাম। নাইমুল হাসান তপু, আমি জানতে চাই যে আমরা তো যে কোনো অগ্নিকাণ্ডের পরে আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে মালিক ডেভেলপারদের বিচার চাই। আমি এর সঙ্গে আপনাকে ওই প্রশ্নটাই করতে চাই যে দায়িত্ব নিয়ে আপনারা আসলে এখন থেকে বাসযোগ্য করতে কি করবেন? আমরা যারা 9-10 তলার ফ্ল্যাট বাড়িতে থাকি, ফায়ার এক্সিট নাই,
নির্মাণ নকশা মানা হয় নাই, কি করবেন তাদের জন্য? কারণ আমরা তাহলে তো আপনাদের বিচার হবে আসলে। হ্যাঁ, একটু আগে বলছিলাম যে কোনো কিছু হলেই আমরা সাথে সাথে মনে করি প্রথম দোষকে মালিক অথবা ডেভেলপার। দোষ তো আছেই, অবশ্যই আমাদের দোষ আছে, কিন্তু দোষটার মাত্রাটা কত? স্যার যেটা বললেন সেখান থেকে আমাদের শুরু করতে হবে যে আমরা কি আসলে ফায়ার এক্সিট যেটা রাখার কথা সেটা কি পরিমাণ রাখছি, রেখে ওখানে কি আমরা এনাফ জায়গা রাখছি কিনা স্মোকটা চলে যাওয়ার জন্য। মূলত কিন্তু মরছে, স্যার যেটা বলেছে, মূলত কিন্তু আমরা মারা যাচ্ছি স্মোক দিয়ে। হ্যাঁ, নকশা মানছে না বলে। ওটাই বলছি আমি। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা অবশ্যই ইদানিংকালে আপনি দেখবেন এই যে আমরা এখন যে স্যার রাস্তা খালি রাখে বাড়ি সুন্দর লাগে, এটা আমরা কবে থেকে চিল্লাছি। হ্যাঁ, এটা এখন আজকাল খুব চোখে পড়ছে, সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর, কারণ হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, যে আপনি এত টাকা জায়গা খালি রাখলে আপনি 6 তলার জায়গায় 9 তলা করতে পারবেন। এখন হাই রাইজ হয়েছে কেন? এটাই তো কেউ দেখছে না। আমরা কিন্তু জায়গা খালি রেখে সুন্দর সুন্দর অট্টালিকা করছি। তারপরে আমাদের যেটা নৈতিক দায়িত্ব, আমাদের নাগরিক দায়িত্ব, অবশ্যই ডেভেলপার আমরা লাভের জন্য করছি না সেটা আমি বলবো না, কিন্তু কোনো কিছু হলেই আপনি আমাদেরকে জেলে নিয়ে যাবেন, আমাদেরকে শাস্তি দিবেন, তাহলে তো মানুষ মরবে। আমরা বলছি যেটা যে আমরা চলেন আমরা একটা জয়েন্ট বিয়ে করি। এই যে রাজুককে এখন দেখছে সবকিছু, ভেরি ওয়েলকাম। আজকে আমার একটা সাইডে গিয়েছে, আমাদের তো কোনো আপত্তি নেই। যদি আমাদের কোনো ভুল থাকে, স্যার যেটা বললেন, এমন একটা বিল্ডিং আমার মনে হয় নাই যেটা আপনার অগ্নি ব্যবস্থা আমরা করতে পারবো না। আমাদের মানে ওই যে গার্মেন্টস, মানে ওই যে এখন কিছু নকশায় পরিবর্তন, কিছু অবশ্যই। এখন আমি স্যারকে যেটা বলছি, স্যার যেটা আমাদেরকে বলেছিল যে রিহাবকে এগিয়ে আসবে, অবশ্যই এগিয়ে আসবে স্যার। রিহাব এগিয়ে আসবো, আমরা ব্যক্তিগতভাবে এগিয়ে আসবো, আমরা জাতীয় সোসাইটির ভাবে এগিয়ে আসবো, যে চলো আমরা একটা সুন্দর করে দেখি যে কি কি করতে হবে যখন একটা আগুন লাগবে না। নাম্বার 1 যে আমরা এই ব্যবস্থা নিব যেন লাগবে না। আমি যেটা বলছি সোসাইটিগুলো প্রতিটা যেগুলো আমরা ডেভেলপ, আমরা কি করেছি, আমরা 15, 20টা, 30টা, 40টা প্রজেক্ট কিন্তু দিয়ে দিয়েছি। একটা ইন্ডিভিজুয়াল সোসাইটি সবগুলো কমিটি থাকে একটা করে, তাদেরকে একটু সোচ্চার হতে হবে। ওই যে আপনি বলছেন ফায়ার এক্সটিংগুইশার ডেট চলে গেছে, কিছুই জানেন না, দারোয়ান কি করে কেউ জানে না, যে আমাদের কিন্তু ফ্ল্যাট এটা আস্তে আস্তে করে আমাদেরকে জানতে হবে এবং আমরা স্যারদের সহযোগিতা নিব যে আসেন স্যার আমাদেরকে ট্রেনিং দেন। আমরা ওই যে যেমন ভলান্টিয়ার, আমি প্রতিটা অ্যাপার্টমেন্টে ভলান্টিয়ার তৈরি করতে চাই। আমি বলতে চাই এরা আমার ভলান্টিয়ার। কিন্তু সিকিউরিটির লোককে যদি ওনারা ট্রেন করার যদি একটা সুযোগ ঢাকায় তো এখন ফ্ল্যাটগুলোতে সিকিউরিটির লোকরাও স্থায়ী নন, কাজে নিজেরাও আমরা আরেকটা জায়গাতে সে গেলেও তো সে এই শিক্ষাটা তো থেকে যাবে, সে যেখানেই যাক না কেন, সে ওই যে 6 লাখ ভলান্টিয়ারের মধ্যে আমরা রিহেব থেকে আপনাকে 50,000 ভলান্টিয়ার দিই। আর তবে একটা হলো কি যে ওই ওনার বিল্ডিং ভালো ঠিক আছে, আমাদের ফায়ার ফাইটিং এর ইকুইপমেন্ট ঠিক আছে, কিন্তু মধ্যখানে যেটা সবচেয়ে দুর্বল একটা দিক আছে সেটা হলো ব্যবস্থাপনা। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমরি হসপিটাল বলে একটা বহুতলা ভবন পুড়ে গেল এবং সেখানে প্রায় 96 জন পেশেন্ট মারা গেল। জাস্ট কোথা থেকে আগুন লেগেছিলেন জানেন? এটা হাউসকিপিং, যেটা বেসমেন্ট থেকে ওই যে দেখা যায় যে পুরনো জিনিস রেখে দিচ্ছে, বস্তা রাখছে, কি দ্রুত নেভানো হয়েছে কোনো প্রাণহানি ছাড়া। এটা দারুণ ভাবে হয়েছে। কিন্তু এখানে এখানে যেটা হাসপাতালের আগুন কিন্তু একটু ভিন্ন ধরনের ভাবে ম্যানেজমেন্ট করতে হয়। এবং একটা হাসপাতালের সাথে আমরা যখন আমরি হসপিটালে আগুন লাগলো তখন বাংলাদেশের সবাই নড়ে চড়ে বসলো এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং তখন আমরা কিন্তু অনেক সেমিনার করলাম, কি নোট স্পিকার অলসো, এবং কি করতে হবে আমাদের বিএমডিসি কি বলছে, এটা কোন টাইপের ভবন। এবং কারণ হলো যে রোগী তো আর হেঁটে নেমে যেতে পারবে না, উপরে উঠতে পারবে না, তাদেরকে লেটারালি মুভ করাতে হবে। এবং প্রত্যেকটা হসপিটালের সাথে আরেকটা হসপিটালের এমওইউ করা থাকে যে উনার আমাদের এখানে যখন আগুন লাগবে আমাদের আইসিইউ থেকে পেশেন্টগুলো কোন কোন আইসিইউতে যাবে এমওইউ করা থাকে। এখান থেকে পেশেন্ট আরেক হসপিটালে যাবে, বাসায় যাবে না। কিন্তু আমাদের এখানে কি যখন হলো তখন কি আমরা দেখলাম যে কোন হসপিটালের সাথে তাদের এমওইউ ছিল? আমরা খুব বাহবা দিলাম, কিন্তু যদি আমরা গোড়াতে যাই দেখা যাবে যে আমাদের এখনো হসপিটাল ক্লিনিক্স এর সেফটি এখনো এনশিওর হয়নি। তাহলে ওই প্রসঙ্গে মনে পড়লো, সরোয়ার্দী হাসপাতালেও আমরা শুনেছি সাধারণ মানুষ খুব সাহায্য করেছেন, লাইট ধরে থেকে। এই সাধারণ মানুষের সাহায্যটা আমাদের দমকল বাহিনীর লাগে কেন? আবার আমরা তাদের উপরেই রাত করি, তারা ভিড় করেছে। সেটা এখন দরকার হলো যে অন্যান্য হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স চলে আসার কথা, এগুলো কিন্তু এমওইউতে থাকবে, এগুলো পরিকল্পিত থাকবে, ড্রিল করতে হবে অন্য হসপিটালের সাথে। ফাইটিং এ আমরা কেন অন্য লোকের সহায়তা চাইছি? মানে সাধারণ মানুষ সহায়তা করছে কোনো সময়, বাহবা পাচ্ছে রানা প্লাজা থেকে সরোয়ার্দী হাসপাতালের সময়, আবার অনেক সময় আমরা বলছি তারা ভিড় করছেন। আসলে এটা মানে কেন এই এটা হলো না, আমরা যদি হসপিটালের কথা বলি তাহলে সেটা ভিন্ন ধরনের কথা। না, আমি হসপিটালের কথা বলছি, আমি জেনারেলি যখন বলছেন অবশ্যই কারণ হলো যে সহায়তাটা যেটা আমরা বলছি যে কেন আমরা ভলান্টিয়ার করছি, এটা হলো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক সংখ্যা কমে যাচ্ছে। ফায়ার সার্ভিসে যে যত পরিমাণ হওয়ার কথা আমাদের আপনারা ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছেন যে আমাদের ফায়ার ফাইটার্সের সংখ্যা কম। এটাই সহায়ক সংগঠক হিসাবে আমাদের এই ভলান্টিয়ারটা হচ্ছিল।
তাতে হয় কি যে এই ভিড় ঠেলে আমাদের গাড়িটাকে নিয়ে যাচ্ছে, আমাদের পাম্পটার যে হোজ পাইপগুলো নিয়ে সেটা তারা কাঁধে সহায়তা করে করতে পারছে, ধরছেন। এবং কিভাবে ধরতে হবে দে নো। হ্যাঁ। তো এই জন্যই আমরা বারবার এই ভলান্টিয়ারের কথা বলছি, এবং এটাকে সরকার এত পয়সা খরচ করছে, এটা যে ভলান্টিয়ারের জন্য কি 32,000 পয়সা? কে তৈরি করেছেন তারা কোথায় আছেন, তারা তারা আপনাদের ঢাকা, কাজে আসছেন চট্টগ্রাম, কিনা, সিলেটে, এবং সেগুলো not আপনাদের ট্র্যাক এবং আছে। আমাদের ট্র্যাক আছে, আমাদের একটা ডেটাবেস করা আছে, এবং প্রত্যেকেরই 6টা করে কন্ট্যাক্ট নাম্বার আছে, এবং তারা নিয়ার বাই ফায়ার স্টেশনে দে আর রেজিস্টার্ড, এবং তাদেরকে ফোন করা হয়, এবং তাদেরকে তারা খালি ফায়ার ফাইটার না, তারা রেস্কিউয়ার অলসো। ভূমিকম্পের সময় কিন্তু এরা মিরাকল করতে পারবে। তাই যদি আমরা 6 লাখ ভলান্টিয়ার তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে ভবন ধস, ভূমিকম্প এবং ফায়ার, এই তিনটার কাজ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, শেষ প্রশ্ন, আমরা যেসব ভবনের নকশা ঠিক নাই, হয়তো ফায়ার এক্সিট নাই, 10তলা ভবন, আইন মেনেই 10তলা ভবন কিন্তু ফায়ার এক্সিট নাই, কি করা যেতে পারে? প্রত্যেক ফ্লোরে ডিটেক্টর লাগান, অ্যালার্ম বাজান, এবং সবাইকে সবচেয়ে বড় কথা এটা, এবং একটা নির্দিষ্ট সময় অ্যালার্ম দিবেন, সবাই নেমে আসবে। মানে এই ফায়ার ড্রিলটা প্র্যাকটিস করা ডেইলি, অন্তত মাসে একবার, অন্তত মাসে একবার, তাহলে এটা হয়ে যাবে। আর ফায়ার স্মোক ডিটেক্টর, মানে ফায়ার ডিটেক্টর, স্মোক ডিটেক্টর যে লাগানোর কথা বলছেন, এগুলো কি খুব মূল্যবান কিনা? কয়েকশো টাকা দাম, কয়েকশো টাকা দাম, বাংলাদেশে অ্যাভেইলেবল, সর্বত্র পাওয়া যায়। লাগাবেন, হ্যাঁ, আপনি নিশ্চয়ই বাসাতে লাগাবেন। লাগাবেন। তবে একটা জিনিস আমার এই থাকলো, যে যেটা উনি বললেন যে ফায়ার ড্রিলটা, আপনি বিদেশে দেখেছেন যে ফায়ার ড্রিল হচ্ছে কিনা তারা অকুপেন্টসরা জানবেই না। তারা জানবে যে আগুন লেগেছে, তারা কি রিঅ্যাকশন করছে। আর আপনি যদি বলে দেন যে ভাই কালকে ফায়ার ড্রিল হবে, তার ভিতরে কোনো রিঅ্যাকশনই আসবে না, সে ধীরে সুস্থে নামবে, গান গেতে গেতে নামবে, এবং ফায়ার লাগলে বলবে যে ওই ইসের মতো। এই মহড়াটা করা খুব জরুরি। আর স্যার আপনাকে একটু জাস্ট মনে করিয়ে দিতে চাই, অনেকক্ষণ সত্য যে তথ্যটা খুঁজছিলাম, লন্ডনের যে আগুন লাগার কথা বলে আপনি শুরু করেছিলেন, 48 ঘন্টা লেগেছিল সেই আগুন নেভাতে লন্ডনের সেই বহুতল ভবনে, আর এফআর টাওয়ারে 5 ঘন্টায় নিভেছে আগুন। জি, এবং আপনি মনে করেন স্মোক ডিটেক্টর আর ফায়ার এক্সটিংগুইশারটা থাকা খুব জরুরি কিনা, কারণ পানি দিয়ে তো সব আগুন নেভানো নাকি ঠিক না, ইলেকট্রিকের আগুন নাকি পানি দিয়ে নেভানো ঠিক না। ইলেকট্রিক্যাল আগুনটা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নেভানো উচিত। কার্বন ডাই অক্সাইডটা এটা আগামী বছরে এটা ব্যান্ড হয়ে যাবে, অলরেডি এটা ব্যান্ড। বাংলাদেশ এটা চুক্তি করেছে কার্বন ডাই অক্সাইড নট প্রডিউস, আপনাকে এটা মনে রাখতে হবে। কার্বন ডাই অক্সাইড আপনার ঘরে যদি থাকে, যদি কোনো কারণে আপনার ছেলে বা বাচ্চারা যদি কখনো খারাপ এটা খুলে রেখে দেয়, অল উইল ডাই। আপনাকে একটা ডাটা বলতে চাই, আমরা মানে এটা কি ফায়ার এক্সটিংগুইশারে কার্বন ডাই অক্সাইড থাকে, তার মানে ফায়ার এক্সটিংগুইশার ভালো জিনিস না? না না না, ফায়ার এক্সটিংগুইশার হলো কার্বন ডাই অক্সাইডের একটা এক্সটিংগুইশার আলাদা আছে, ফর ইলেকট্রিসিটি, ফর ইলেকট্রিক কথা বলছেন, ফর ইলেকট্রিক্যাল লাইন ইট ইজ কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, ওটা সেটা দিয়ে আর হবে না, তাহলে কি দিয়ে নেভাবো তাহলে? 4 ধরনের ফায়ার এক্সটিংগুইশার আছে। আমি আরেকটু বলে নিই, এই কার্বন ডাই অক্সাইড কথা যেটা বললাম, না আমি যদি একটু সুনির্দিষ্টভাবে জেনে দর্শককে আর কনফিউজ না করে আমি জেনে শেষ করতে চাই যে আমাদের আসলে বাড়িতে রাখলে কি ফায়ার এক্সটিংগুইশার রাখবো? এবিসি পাউডার, বাসার জন্য আপনি এবিসি পাউডার, সেটা দিয়েই গ্যাসের আগুনও নেভাতে পারবো, ইলেকট্রিসিটির আগুনও নেভাতে পারবো, সব আগুনই নিবে। হ্যাঁ, মোটামুটি নিবে, নিয়ন্ত্রণে থাকবে। আর আরেকটা হলো যে ফোম টাইপের থাকে, ওইগুলো দরকার নেই। আপনি খালি জেনে রাখেন যে বাসার জন্য এটাই যথেষ্ট, কিন্তু যেখানে সাবস্টেশন আছে, এক্সটিংগুইশার আর স্মোক ডিটেক্টর। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, ধন্যবাদ নাইমুল হাসান তপু, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে।